দিন সমাবেশ করবে আওয়ামী লীগের সহযোগী তিনটি সংগঠন। আওয়ামী লীগ নেতারা বলছেন তারা দেশের মানুষের পাশে থাকবেন। কেন আসতে পারবে না? তাকে না আসতে পারার কারণটা কি? শ্রীলঙ্কাতে রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না 2-3 বছর আগে? রাজাপাকসে ফিরে এসে নির্বাচন করছে না? হাসিনা কেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না? শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, ডক্টর ইউনূস স্বৈরাচার, এই মুহূর্তে বাংলা স্যার, এমন স্লোগানে মুখরিত গোটা রাজপথ। এবার যমুনা দখলের চেষ্টায় বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ লক্ষ গেরিলা কর্মী। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি আবারও নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশের ভূখণ্ডে মার্কিন সেনার উপস্থিতি ঘিরে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বর্তমানে বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতায় থাকা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ঘিরে এক মার্কিন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছেন বলে কূটনৈতিকদের বিশ্লেষণ। তাদের মতে পাকিস্তান সরকার ও বাংলাদেশের অবৈধ সরকারের এই যৌথ কর্মকাণ্ডের উদ্দেশ্য হল ভারত ও চীনকে স্থায়ীভাবে টেনশনের মধ্যে রাখা। এর ফলে কৌশলগত লাভবান হবে ওয়াশিংটন এবং আর্থিকভাবে লাভবান হবে ইসলামাবাদ ও ঢাকা। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে উঠে আসছে নানা যুক্তি। ডক্টর ইউনূস যে বাংলাদেশের রাজনীতিবিদদের তার পকেটে নিয়ে ঘুরেন তার প্রমাণ তিনি নতুন ভাবে দিতে যাচ্ছেন। 1/11 সময়ে -2 থিওরি এসেছিল এই ইউনূসের মাথা থেকেই। তারেক রহমানকে অন্যায়ভাবে বিদেশে পাঠানোতেও তার আপত্তি ছিল না। আবার জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় এসে এখনো তারেক রহমানকে দেশে ফেরার নিশ্চয়তা তিনি দিতে পারছেন না। অথচ মির্জা ফখরুল যাচ্ছেন নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের গেটিস হয়ে। কেন যাচ্ছেন এই নেতারা নিউ ইয়র্ক, সে কথাই বলবো আজ। সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের স্বাগতম। অনেক জল্পনা কল্পনার পর এবার তারেক রহমান বাংলাদেশে আসতে চলেছেন এবং বাংলাদেশে এসে জানিয়েছেন মির্জা ফখরুল একটি গণমাধ্যমে, এবং এর পিছনে কি কারণ আছে এবং এটা কতটা সত্য, কতটা যুক্তিপূর্ণ সেটি জানাতে চলেছি আপনাদের আজকের এই ভিডিওটিতে। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি আবারও নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশের ভূখণ্ডে মার্কিন সেনার উপস্থিতি ঘিরে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বর্তমানে বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতায় থাকা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ঘিরে এক মার্কিন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছেন বলে কূটনৈতিকদের বিশ্লেষণ। তাদের মতে পাকিস্তান সরকার ও বাংলাদেশের অবৈধ সরকারের এই যৌথ কর্মকাণ্ডের উদ্দেশ্য হল ভারত ও চীনকে স্থায়ীভাবে টেনশনের মধ্যে রাখা। এর ফলে কৌশলগত লাভবান হবে ওয়াশিংটন এবং আর্থিকভাবে লাভবান হবে ইসলামাবাদ ও ঢাকা। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে উঠে আসছে নানা যুক্তি, যেমন মধ্যপ্রাচ্যে লেবানন, সিরিয়া কিংবা গাজার মতো সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে দক্ষিণ এশিয়াতেও যুদ্ধ বাঁধানোর একটা নকশা এঁটেছে এই জোট। তাদের লক্ষ্য ভারত ও চীনকে শায়েস্তা করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে দক্ষিণ এশিয়ায় শক্তিশালী করা। পাকিস্তান ইতিমধ্যেই সৌদি আরবের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি করেছে এবং একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব দিয়েছে। বিশ্লেষকদের মতে এইসব কূটনৈতিক পদক্ষেপের আড়ালে পাকিস্তান যুক্তরাষ্ট্রের স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর ইসলামাবাদ এইসব করছে অপারেশন সিন্দুরে, যেখানে ভারতের কাছে পর্যদস্ত হওয়ার পর। অন্যদিকে ডক্টর ইউনূসকে প্রধান করে বাংলাদেশে গঠিত তদারকি সরকারকে অনেকেই সরাসরি আমেরিকায় পাপেট সরকার হিসেবে উল্লেখ করছেন। ইতিমধ্যেই বাংলাদেশে মার্কিন সৈন্য সমাবেশ শুরু করেছে। তার আগে ঘন ঘন মার্কিন সামরিক এবং কূটনৈতিক কর্তাদের তৎপরতা দেখা গিয়েছে ঢাকা ও চট্টগ্রামে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশ দাবি করছেন দক্ষিণ এশিয়ায় চীন ও ভারতের মতো দুই মহাশক্তিধর দেশকে মোকাবিলা করার লক্ষ্যে পাকিস্তান ও বাংলাদেশকে কাজে লাগিয়ে আমেরিকা গভীরভাবে ষড়যন্ত্র করছে। আর এই সমন্বিত কর্মকাণ্ড দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য নতুন এক হুমকি হয়ে দাঁড়াচ্ছে বলেও কূটনৈতিক মহলের দাবি। এই অবস্থায় প্রশ্ন ওঠে, বাংলাদেশ কোন দিকে হাঁটছে? ভারত, চীন, রাশিয়ার নতুন জোট নাকি পাকিস্তান, তুরস্ক, আমেরিকার জোটের দিকে? ইউনূস সরকারের ভূ রাজনৈতিক কর্মসূচি স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে তারা পাকিস্তানি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে। এর প্রভাবে বাংলাদেশের মৌলবাদী শক্তির ব্যাপক উত্থান ঘটছে, যা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক এবং ভৌগোলিক ভারসাম্যের জন্য হুমকি হিসাবে দেখা দিচ্ছে। এই গভর্নমেন্টের সব রেসপন্সিবিলিটি আমাদের নিতে হয়েছে। আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন, রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি। এই গভর্নমেন্টের ফরমেশনটা যদি দেখেন, এই গভর্নমেন্টের যত দায়, যত ব্যর্থতা, সব ব্যর্থতা হচ্ছে এনসিপির। যত ধরনের সীমাবদ্ধতা আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক বা সংগঠক কিছু একটা, তাদের পদপদবী হাসনাত আব্দুল্লাহ স্টেটমেন্ট দিয়েছে, এই সরকারের সকল ব্যর্থতার দায় এনসিপি কে নিতে হচ্ছে। এই সরকার সার্বিকভাবে ব্যর্থ, সামগ্রিকভাবে ব্যর্থ, সবকিছুর দায় এনসিপি কে কেন নিতে হবে? অবশ্যই নিতে হবে, কারণ
এই সরকার যখন শপথ নেয়, ডক্টর মোহাম্মদ ইউনূস একাধিকবার বিভিন্ন স্টেটমেন্টে তিনি বলেছেন তাকে নিয়োগ করেছে ছাত্র সমন্বয়করা, অর্থাৎ ছাত্র সমন্বয়কদের বাইরে গিয়ে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। কিন্তু সময়ের সাথে সাথে যখন সুদখোর ইউনূস বুঝে গিয়েছেন যে এই এনসিপি একটা ধ্বজভঙ্গ দল, এই এনসিপি কে দিয়ে তার কোনো রক্ষা হবে না, কিংবা এই এনসিপি ভোটের নির্বাচনে ভোটের রাজনীতি করে তারা কখনো ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হতে পারবে না, কারণ এরা প্রত্যেকেই গোল্ডিগার, এরা প্রত্যেকেই লোভী। এদের চেহারা সুরত আগে কি ছিল আর এখন তারা খেয়ে ফেপে ফুলে কলা গাছের মতো দুম্বা হাতি খাসি হয়ে গেছে একটা। তো ইউনূস তো চতুর লোক, ইউনূস তো একজন ধূর্ত শিয়ালের মতো চালাক, তো সে তো স্বাভাবিকভাবে বুঝতে পারছে যে তাকে যদি সেফ এক্সিটও নিতে হয় সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ তার পক্ষে নাই, কোন রাজনৈতিক দল তার পক্ষে নেই, সেই জন্য সে বিএনপির কাজের উপর ভর করেছে এবং বিএনপির উপর ভর করে বাকি সময় রাষ্ট্র পরিচালনা করা এবং তার সকল এজেন্ডা, তার প্রভুদের সকল এজেন্ডা বাস্তবায়ন করার মাধ্যমে সে কিভাবে বাংলাদেশ থেকে পালাবে সেই জন্য সকল বন্দোবস্ত করতেছে বিএনপির মাধ্যমে, যেটা তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠকের মাধ্যমে সবকিছু সুরাহা করে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা একাধিকবার বলেছি, আমরা বারবার বলেছি, বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এই যে বাংলাদেশে ভারত বিরোধিতার নামে একটা জুজু দেখানো হতো যে ভারত বাংলাদেশকে দখল নিয়েছে, ভারত বাংলাদেশকে শাসন করতেছে, বাংলাদেশে দিল্লির কথায় বাংলাদেশ পরিচালিত হয়, আওয়ামী লীগ সরকার দিল্লির দালালি করেছে, একাধিক দেশ বিরোধী চুক্তি করেছে, কিন্তু কোনোটাই এখনো পর্যন্ত তারা প্রমাণিত করতে পারেনি। হয় বা কে কখন মিত্র বলা মুশকিল। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে একসময় যারা এক ছিলেন এখন তারা মুখোমুখি অবস্থান। জুলাই বিপ্লবে ঐক্য থাকলেও এখন অনেকের মধ্যে অনেক দৃশ্যমান। ত্রয়োদশ জাতীয় সংসদ যত ঘনিয়ে আসছে বিভক্তি যেন আরো বাড়ছে। বিশেষ করে দীর্ঘদিন আলোচনার পরও জুলাই সনদ নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো, যার দরুন যে জুলাই সনদ বাস্তবায়নকারী কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ঐকমত্য কমিশন গঠিত হয়েছিল, যেটির সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সহ সভাপতি আলী রিয়াজ, সেটির মেয়াদ প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে। 15 আগস্ট পর্যন্ত মেয়াদ ছিল, সেটি বাড়িয়ে 15 সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে এবং 15 সেপ্টেম্বর থেকে বাড়িয়ে দ্বিতীয় ধাপে আরো এক ধাপ বাড়িয়ে এটি 15 অক্টোবর পর্যন্ত করা হলো। বিএনপি জুলাই সনদের সাংবিধানিক বিষয়গুলো পরবর্তী জাতীয় সংসদের মাধ্যমে সমাধানের পক্ষে। অন্যদিকে জামাত ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল জুলাই সনদের আইনি রূপ দিয়ে তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের পক্ষে। একই সঙ্গে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ বেশ কিছু বিষয়ে বিএনপির সঙ্গে মতানৈক্য কাটেনি দলগুলোর। এই অবস্থায় দাবি আদায় 3 দিনের কর্মসূচিতে রাজপথে রয়েছে জামাত, ইসলামী আন্দোলন সহ 7টি রাজনৈতিক দল। যদিও রাজপথে আমরা এই কর্মসূচিওয়ালা দলগুলোর অবস্থান এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এর মধ্যে দিয়ে নির্বাচন ঘিরে বাড়ছে উদ্বেগ ও শঙ্কা। অন্যদিকে বিএনপি রাজপথে নামা রাজনৈতিক দলগুলোর কার্যক্রম রাখছে নিবিড় পর্যবেক্ষণে, কারণ নির্বাচন বিঘ্নিত হতে পারে এমন কোনো ফাঁদে পা দেবে না বিএনপি। রাষ্ট্র কাঠামো সংস্কারে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন গত মার্চ থেকে